আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরে বাজার থেকে। এখন আমার একটু মন খারাপ। মন খারাপের কারণটা বলি। যারা আসলে হাটে মাঠে গঞ্জে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা বেশিরভাগ কুল থাকতে পারে না। যারা লেবার ফাংশনে কাজ করে, মাঠে মানে বড় ছোট অনেকের সাথে মিশতে হয়ে কাজ করে, তারা সবসময় কুল থাকতে পারে না। আমিও কুল থাকতে পারি না। আমি চাই কাস্টমারের সাথে সর্বোচ্চ সুন্দর ভাষা ব্যবহারে কথা বলতে, এবং আমি গত 5 বছর চেষ্টা করেছি। একজন মানুষ, আমি জামশেদ মজুমদার, আমার ব্যক্তিগত নাম্বারে অন্তত 1000-2000 নাম্বার সেভ করা আছে ঘরের বাজারের কাস্টমারদের, যাদের সাথে আমি কারোর সাথে 10 মিনিটের কম কথা বলেছি বলে আমার মনে হয় না। কোনো কোনো ক্ষেত্রে কারোর সাথে 1 ঘন্টা কথা বলতে হয়েছে, তবু আমার মন খারাপ কেন আমি বলি। ঠিক এখন থেকে আধা ঘন্টা আগে একটা কল আসছে, আপনি কি জামশেদ মজুমদার? আমার পার্সোনাল নাম্বারে, যদিও ঘরের বাজারের কল সেন্টার নাম্বার আছে 09642922922, 24 ঘন্টা খোলা। যদিও প্রবাসী ভাইদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 24 ঘন্টা খোলা, +880132018940। তবুও আমার ব্যক্তিগত জামশেদ মজুমদার নাম্বার, যেটা 2020-21 সালে ঘরের বাজারে ইউজ হয়েছে, সেই নাম্বার একটা কল আসছে। কল এসে তিনি বললেন যে আপনি কি জামশেদ মজুমদার? বললাম হ্যাঁ। উনি বললেন একটু লাইভটা শেয়ার করবেন, আমার মন খারাপ এবং আমি দুঃখিত। আমি পরে চিন্তা করলাম, আচ্ছা আমি এত হাইপার হয়ে গেলাম কেন? পরে আমি চিন্তা করলাম, আসলে আমি তো একদম সারাক্ষণ এসির নিচে বসে থাকি না। সারাক্ষণ সুন্দর একটা চেয়ার, সামনে কতগুলো আমার লোকজন, যারা আমার ছোট ভাই ব্রাদার, আমার যারা আমাকে যারা হেল্প করে, আমার যারা সঙ্গী, যারা আমার মানে কলিগস, যাদের সাথে আমি কাজ করি ঘরের বাজারে বা যারা আমার সাথে কাজ করে, সবার সঙ্গে আসলে সবসময় থাকা হয় না আমার কখনো মাঠে, কখনো ঘাটে, কখনো বনে জঙ্গলে। মধু মানেই তো বন জঙ্গল, বাংলাদেশ বলেন আর বিদেশ বলেন। আমি 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 আফ্রিকা গিয়েছি, ইথিওপিয়া গিয়েছি, আমি বনে জঙ্গলে গেছি। ইথিওপিয়ার কোনো দর্শনার্থী জায়গা দেখতে পারি নাই। আমি তানজানিয়া গেছি, ওখানে আমি বন জঙ্গলই ঘুরছি যা কদিন ছিলাম। আমি কোনো তানজানিয়ার কোথায় ন্যাশনাল পার্ক আছে, কোথায় কি আছে জানি না, এটা আমি জানি না। বিকেলবেলা একটা হোটেলে থাকতে গেছি, ওই হোটেলে ছিল কি যেন ছিল, ওই যে নীল গাইটাই ছিল, জেব্রা টেব্রা ছিল, ওই হোটেলেরই এটা একটা সৌন্দর্যের অংশ, সেখানে আমি এটা দেখেছি। আমার মন খারাপ কেন সেটা একটু বলি। তিনি বলেন আপনি কি জামশেদ মজুমদার? আমি বললাম জি। সুন্দর করে কথা হচ্ছিল। তিনি বলেন আমি আপনাদের থেকে একটা মধু নিয়েছি, মধুটা ভেজাল। আমি বললাম কিভাবে আপনি বুঝছেন এটা ভেজাল? বললো যে আমি খেয়েছি। আমি বললাম আপনি খেলেই তো মধু ভেজাল হওয়ার জন্য যথেষ্ট না, এটা তো প্রুভ না। বলো যে মধু জমে গেছে আপনার চিনির মতো হয়ে। আমি বললাম পৃথিবীতে কি খালি চিনি জমে? নারকেল তেল যে জমে, এটাতে কোন চিনি আছে? ঘি যে জমে, এটাতে কোন চিনি আছে? চর্বি যে জমে, ওইটাতে কোন চিনি আছে? ডালডা যে জমে, ওইটাতে কোন চিনি আছে? মানে তাহলে আইসক্রিম যে জমে, ওখানে তো দুধও থাকে, দুধও জমে যায়। তো শুধু যে আইসক্রিম জমে তা তো না, দুধ থাকে, চিনি থাকে, আরো পাউডার থাকতে পারে, ওটা তো জমে যায়। ওগুলোতে কোন চিনি আছে? আর আপনার কাছে কেন মনে হচ্ছে যে কেউ যদি মধু ভেজাল করে তাহলে চিনি দিতে হবে? এই পৃথিবীতে কি মিষ্টি আর কিছু নাই? এই পৃথিবীতে কি চিনির চেয়ে কম দামি কিছু নাই? আর থাকতে পারে, থাকতে পারে, কেমন অনেক কিছু থাকতে পারে। সো আমি বলছি যে আপনার কাছে বলে যে আমি একা খাই নাই, আমি আরো 10-20 জনকে খাওয়াইছি, আপনার ডেলিভারি ম্যানকেও খাওয়াইছি। আমি বললাম এতে করে কি মানে এটা প্রমাণ বহন করে যে ডেলিভারি ম্যান খাইছে, আপনি খাইছেন, আর 10 জন মানুষে খাইছে, এটা কি প্রমাণ বহন করে এটা ভেজাল হওয়ার? আপনি জামশেদ মজুমদারকে যখন কাস্টমার হিসেবে কথা বলবেন, আমি 2 ঘন্টা সুন্দরভাবে কথা বলবো, কিন্তু আপনি যদি বলেন যে মধু ভেজাল, আপনাকে প্রুফ করতে হবে ভাই, আদারওয়াইজ কিন্তু আমি আপনার সাথে ঠান্ডা বা কুল থাকতে পারবো না। তিনি বললেন যে না, এইটা আমি পরীক্ষা করেছি। কি পরীক্ষা? বলে যে আমি খাইছি, মধু খাইলেই কি বোঝা যায় মধু ভেজাল নাকি ভালো। তখন আমি বললাম আপনি একটা কাজ করেন, আপনি মনে কিছু করবেন, এটা কিন্তু আপনার মূর্খতা হচ্ছে। এখন আপনি খেয়ে কিভাবে বলবেন মধু ভেজাল? কারণ আপনি বলে যে অরিজিনাল মধু খেতে অন্যরকম। আমি বললাম জাম মিষ্টি, লিচু মিষ্টি, কমলা মিষ্টি, বরুই মিষ্টি, আপেল মিষ্টি, আনার মিষ্টি, আনারস মিষ্টি, সব মিষ্টি, কিন্তু সবগুলোর টেস্ট কি একরকম? তরমুজ মিষ্টি, সবগুলো তো মিষ্টি ফল। কলা মিষ্টি, আচ্ছা বলেন তো, কলা, আম, তরমুজ, আনারস, আনার, আপেল, কমলা, সবকিছু মিষ্টি, কিন্তু সবগুলোর কি টেস্ট একরকম? ভিন্ন না? বলে যে হ্যাঁ। আমি বললাম মধু ও ফুলের ভিন্নতায় মধুর ভিন্নতা আছে। ইনফ্যাক্ট শুধু সুন্দরবনে 2 থেকে 2.5 মাসে 4 থেকে 6 রকম টেস্টের মধু সংগ্রহ হয়, মানে স্বাদের মধু। কেন আমি বলি, সুন্দরবনে বেশ কয়েকটা ফুল আছে, কাওড়া, কেকড়া, গড়ান, মটগড়ান, লতা, সুন্দরী, খলিশা। এই যে 7-8 রকমের ফুল, সবগুলো তো একসাথে ফোটে না।
কোন একটা ফুটছে, মৌমাছি মধু সংগ্রহ করতেছে, এটা কমে গেছে, অন্য ফুলের আধিক্যতা হয়েছে, মৌমাছি দুটোটা থেকে নিচ্ছে, এবার যেটা কম ছিল ওটা একবার নাই হয়ে গেছে, যেটা বেশি ছিল ওটা পরিপূর্ণ হয়েছে, এবার ভিন্ন টেস্ট, এবার এটা থাকতে থাকতে অন্য একটা ফুল ফুটছে, অন্য ফুল ফুটার কারণে মৌমাছি এবার এখান থেকেও নিচ্ছে, ওই যে নতুন ফুল ফুটছে নতুন ফুল থেকেও নিচ্ছে, এবার এটার একটা ছিল আগের ফুলের সাথে টেস্ট, একটা নিজস্ব ইউনিক টেস্ট, আর একটা নতুন যে ফুল ফুটছে ওই ফুলের মিশ্র টেস্ট। তো ওখানে তো টেস্ট পরিবর্তন হয়, কালার পরিবর্তন হয়, স্বাদের পরিবর্তন হয়, ফুলের ভিন্নতায় মধুর ভিন্নতা। এবং পৃথিবীতে যত মধু আছে, মোস্ট অফ দ্য মধু, আমি বলতে পারি যে 70-80+ মধু জমে যায় মধু। ইনফ্যাক্ট যে মধুগুলো জমে না ওগুলো 10 বছর 20 বছর পরে হইলেও রেখে দিলে জমে যায়। আচ্ছা, মধুতে কি আছে আমাদের জানতে হবে। পরে আমি ওনাকে বললাম যে দেখেন, আমি কিন্তু আপনার সাথে, আমি চাই না এরকম খারাপ ব্যবহার করি, তবে আপনি বারবার আমাকে বলতেছেন যে আপনি খাইছেন আর আপনার লোকজনে খাইছে, ডেলিভারি মেনে খাইছে, অরিজিনাল মধু খাইতে অন্যরকম লাগে স্বাদ, এটা আপনি খাইয়া বুঝছেন যে এটা ভেজাল, এটা সঠিক না, এটা মূর্খতা হচ্ছে। আপনি ঘরের বাজারের জন্য আইনি ব্যবস্থা নেন, মানে আমি আপনাকে হেল্প করতেছি। আমরা চাই এটা সামনে আসুক, এটা সামনে আসলে অন্তত হাজার হাজার লক্ষ বাংলাদেশের মানুষ যারা মধু খাওয়া থেকে বিরত, মাহরুম, নিজেকে বঞ্চিত করে, তারা অন্তত বুঝে যাবে যে না, মধুর পিওর হওয়া এবং ভেজাল হওয়া নিয়ে খাওয়া, আগুন দেওয়া, পানিতে ভিজানো, পিঁপড়ায় খাওয়া, এগুলো দিয়ে মধু অরিজিনাল এবং ভেজাল প্রমাণ হবে না। মধুর টেস্ট দিয়ে মধু অরিজিনাল এবং ভেজাল প্রমাণ হবে না। কেমন? এটা অন্তত মানুষ জেনে যাক। আপনি কি জানেন, আমরা যখন তানজানিয়া গেছি, তো অস্ট্রেলিয়ান এবং জার্মান, ওরা দুইজন পার্টনার, একজন অস্ট্রেলিয়ার একজন জার্মানের, যারা তানজানিয়ার বন বিভাগে কাজ করে। কেমন? ওদের বন্য কি ট্রেন করা, আর 40 বছর আগে 30 বছর আগে ওরা তানজানিয়া গেছে, সো ওরা মৌমাছি মধু নিয়ে কাজ করে এখন। আমরা যখন ওদেরকে বললাম যে ভাই আমাদেরকে এমন একটা মধু বলো যে মধু জমে না, সে খুব শক্ট হয়ে গেছে। সে বলো যে হাউ ইজ দিস পসিবল, তুমি মধুকে রাখবা, তোমার মধু অর্গানিক, তোমার মধু থাকবে, তুমি ফিল্টার করবা না, ট্রিট করবা না, হিট করবা না, আবার বলতেছো তোমার মধু জমবে না। ইটস ডিপেন্ডস অন, মানে বনের পুরো এরিয়ার মধ্যে এক একটা এরিয়া এক এক রকম ফুল, বলে যে কোনো ফুলটা জমে যায় দ্রুত, কোনো ফুলটা লেটে জমে, বাট মধু জমে। পর আমি বললাম যে আমাদের দেশের লোকজন মনে করে মধু জমে গেলে ভেজাল। সে মুচকি হেসে বলল যে অস্ট্রেলিয়ার মানুষ বিশ্বাস করে মধু যদি না জমে তাইলে মধু ভেজাল। আমি বললাম এটা কি সঠিক? বলে যে না, তোমার দেশেরটাও মিথ, কুসংস্কার, কুপ্রথা, মানে এটা কোনো সাইন্টিফিক্যালি কথা না। আমার অস্ট্রেলিয়াতেও এটা কুপ্রথা, এটা সাইন্টিফিক কোনো কথা না। তাহলে বাংলাদেশের এক ধরনের মানুষ মনে করতেছে যে মধু জমে গেলে মধু ভেজাল, অস্ট্রেলিয়ার মানুষ মনে করে মধু না জমলে মধু ভেজাল। দুইটা কথাই একেবারেই সঠিক না। কোনো মধু জমে যায়, শীত আসলে একদম ইনস্ট্যান্ট জমে যায়, কোনো মধু অল্প জমে, কোনো মধু নিচে জমে, কোনো মধু দেরিতে জমে, কোনো মধু কালো হয়, কোনো মধু লালচে হয়, কোনো মধু হলদে কালারের হয়, কোনো মধুর ময়েশ্চার বেশি হয়, কোনো মধুর ময়েশ্চার কম হয়। ডিপেন্ডস অন আবহাওয়া, কোন এলাকায় কত তাপমাত্রা চলতেছে, এই তাপমাত্রার উপর ডিপেন্ড করে ময়েশ্চারটা ডিপেন্ড হয়। কোন এলাকায় কি ফুল আছে, ওই ফুলের মধ্য থেকে মৌমাছি যে মধু নিচ্ছে, ওই মধুতে গ্লুকোজের পরিমাণ, সুক্রোজের পরিমাণ, ফ্রুক্টোজের পরিমাণ কতটুকু আছে, আরো অন্যান্য কি উপাদান আছে, সেই উপাদানগুলোর উপর ডিপেন্ড করে মধুর টেস্ট, মধুর কালার, মধুর থিকনেস, এইসব জিনিসগুলো, মধুর স্বাদ, মধুর জমে যাওয়া, মধুর না জমা, এগুলো ডিপেন্ড করে। সো টোটালি মানে ডিফারেন্ট ফ্লাওয়ার মিনস ডিফারেন্ট মধু। আমি আবারও বলি আপনাদেরকে, যারা আপনারা ঘরের বাজারে এখন তানজানিয়ার মধু নিচ্ছেন, আপনারা কিন্তু বাংলাদেশের সুন্দরবনের মধুর সাথে টেস্ট করলে সেম টেস্ট হবে না, মানে স্বাদ সেম হবে না। লিচু ফুলের মধু কালোজিরা ফুলের সাথে মেলে না, কালোজিরা ফুলের মধু সুন্দরবনের মধুর সাথে মেলে না, সুন্দরবনের মধু সরিষা ফুলের মধুর সাথে মেলে না, স্বাদ মেলে না। লিচু ফুলের মধু জমে যায়, সরিষা ফুলের মধু জমে যায়, ধনিয়া ফুলের মধু জমে যায়, কিন্তু স্বাদ মেলে না। তিনটা মধুই শীতকাল আসলে কি হয়, জমে যায়। এখন আমরা ইথিওপিয়ায় গেলাম, ইথিওপিয়া যাওয়ার পরে আমি আমার লাইফের সবচেয়ে সুন্দর মধু খাইছি, মানে স্বাদ। আমি জামশেদ মজুমদার, আমার কাছে যেই মধুটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা জমা মধু। নাম কি জানেন? আপনারা একটু গুগলে সার্চ করবেন, গুগলে। আমরা বললাম যে এই বট গাছের মতো বিশাল উঁচু গাছটা কি? ওরা বললো যে শিফলেরিয়া। আমি বললাম আজকে সকালে যে ডিমের যে আমাদের এদিকে যেমন একটা পিঠা বানায় না, মোগলাই পরোঠার মতো একটা পরোঠা বানাইছিল ওরা, মধু দিয়ে দিছে খাইতে। আমি বললাম সকালে যে মোগলাই পরোটার মতো এটা দিয়ে যে মধু খাইলাম, এই মধুটা কি মধু? বললো যে এটা শিফলেরিয়া ফ্লাওয়ার হানি, মানে ফুলের নাম হচ্ছে শিফলেরিয়া, ওদের আঞ্চলিক ভাষা। আই থিঙ্ক, আমার সঠিক উচ্চারণ হচ্ছে কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ভাই রে ভাই, সুবহানাল্লাহ, মানে আমার কাছে ভালো লাগছে। এখন দেখেন, কারো কাছে
কোনো টেস্ট ভালো লাগে। লাইক আপনি মনে করেন কারো কাছে এই ফুলের গ্রান ভালো লাগে, কারো কাছে ওই ফুলের গ্রান ভালো লাগে, বাট অল ওভার সব ফুলেরই গ্রান ভালো, সব ফুলই সৌন্দর্যের প্রতীক বহন করে, সব ফুল ভালোবাসার প্রতীক বহন করে, সব ফুল মানে ফুল মানেই তো একটা সুন্দর কিছু, একটা সফট কিছু, কিন্তু এক একজনের কাছে এক এক রকম ফুলের গ্রান ভালো লাগে। সো সেই হিসেবে এক একটা মধুর এক এক রকম স্বাদ। বাংলাদেশে আমি সবচেয়ে বেশি খাই আমাদের যে ক্রিস্টাল হানি আছে, মানে ঘরের বাজার যে ক্রিস্টাল হানি প্রোভাইড করে, আমি বাংলাদেশি যত মধু খাই সবচেয়ে বেশি মধু খাই আমি ক্রিস্টাল হানি। আমার বাসায় ক্রিস্টাল হানি বেশি খাই। আমার ছোট ভাইয়ের জন্য আমি যে মধু পাঠাই, আমি ক্রিস্টাল মধু ওর জন্য পাঠাই। কেন? আমার কাছে টেস্ট ভালো লাগে। লাইক পানি দিয়ে আমি আরো 8-10টা মধু খাই, মানে পানি দিয়ে আমি 8-10টা মধু খাইছি, 2 চামচ 3 চামচ দিলে মিষ্টি হয় পানি। বাট আমি ক্রিস্টাল হানি আধা চামচ থেকে একটু বেশি দিলে সুন্দর একটা স্বাদ আসে। এমনি কাঁচা খেলে এত স্বাদ লাগে না। আমি ক্রিস্টাল হানি যতবার কোনো পাউরুটি, যদিও আমি পাউরুটি বেশি খাই না, আপনাদেরকে দেখানোর জন্য খাই মাঝে মধ্যে, মানে কিভাবে খাওয়া যায়। অনেকে পাউরুটি খায়, তার দৈনন্দিন জীবনে পাউরুটি খাওয়ার অভ্যাস। এখন আমাকে কেউ এটা কোয়েশ্চেন করেন না এটা হেলদি নাকি হেলদি না, আমি এটা জানি না। বাট অনেকে ঢাকা শহরে, এই ব্যস্ত শহরে, ঢাকা চিটাগংয়ের মতো ব্যস্ত একটা শহরে মানে পাউরুটি, ডিম নিত্যদিনের নাস্তা, অথবা জেলি, এই যে ফলের জেলি, যে অ্যাডেড ফ্লেভার, অ্যাডেড সুগার, অ্যাডেড কালার, এটা দিয়ে যে জেলিটা বানানো হয়, জেলি দিয়ে নিত্যদিনের মা বাপ কিন্তু বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে। সো ওই জায়গায় ক্রিস্টাল হানি ইজ আ সুপার হেলদি, সুপার ডেলিশিয়াস এবং সুপার অল্টারনেটিভ অফ এভরি সিঙ্গেল অ্যাডেড ফ্লেভার অ্যান্ড অ্যাডেড সুগার অ্যান্ড দোজ অল আর্টিফিশিয়াল কালার্স অ্যান্ড এভরিথিং। কেমন? Some real, some artificial, some real, some added. So those things, the crystal honey is a 100% a right alternative, and it is a very healthy alternative. Come on. So আমি ওই ক্রিস্টাল হানিটা বেশি খাই, সুন্দরবন মধু খাই। বাট যদি আপনি কম্পেয়ার করেন যে বছরে আমি বাংলাদেশে 6 রকমের মধু সংগ্রহ করি, তাহলে কোন মধুর আমি বেশি খাই? আচ্ছা, ক্রিস্টাল হানিটা বেশি খাওয়ার আরেকটা রিজন আছে। আমি সারা বছরই মধু মাঝে মধ্যে টুকটাক খাই। কেমন? ক্রিস্টাল হানিটা শীতকালে আসে। সো শীতকালে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের সর্দি, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদিটা বেশি থাকে। সো এই জন্য তখন মধুর কনজাম্পশন বেশি থাকে। কিন্তু ক্রিস্টাল হানি থাকার সময় কিন্তু সুন্দরবন কালোজিরা বা আপনি আফ্রিকা থেকে যে মধু আসতেছে, অথবা আমাদের তুর্কি থেকে যে মধু আসে, সব মধুই থাকে। বাট তখন আমি ক্রিস্টাল হানিটা বেশি খাই। সো যাই হোক, আমি ওই কাস্টমার ভদ্রলোকের সাথে একটু হাইপার হয়ে যাই এই জন্য উনি বারবার বলতেছে যে ভেজাল, কিন্তু উনি প্রমাণ হিসেবে প্রমাণ পেশ করতেছে। উনি খাইছে, উনি ডেলিভারি ম্যানকে খাওয়াইছে, উনি আরো 10 জনকে খাওয়াইছে, এবং ওনারা সবাই খাইয়া নির্ণয় করতে পারছে যে অরিজিনাল মধু একটা অন্যরকম টেস্ট হয়। আমি বললাম যে অন্যরকম টেস্ট বলতে কি রকম টেস্ট? অন্যরকম টেস্ট বলতে তো কোনো টেস্ট নাই, আপনাকে বলতে হবে। আর আপনি কি মনে করতেছেন যে সারা পৃথিবীতে যত মধু আছে সব মধুর স্বাদ একরকম? একরকম না তো। যারা বাংলাদেশে মধু জমে গেলে ভেজাল বলেন, আপনারা শুধু এতটুকু চিন্তা করেন একটু, নারিকেলের তেল ঠান্ডায় জমে, ওইটা কোন চিনি ভেজালের কারণে জমে? জাস্ট একটু এটা চিন্তা করবেন। কেমন? যাই হোক, আমরার ঢালটা ভাই ভাঙে নাই, ওটা পড়ে গেছে। ওটা গাছে থাকলে তো ভাঙবে। আর আপনি হয়তো নিজেকে অনেক চালাক মনে করতেছেন এবং অনেক বিচক্ষণ মনে করতেছেন, তবে আপনার বিচক্ষণ এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি অল্প জেনে কথা বলেন। আমি জামশেদ মজুমদার ঘরের বাজারে, এই যে এখানে পর্দা কোথায়, এই যে পর্দার এখানে সুতা বাঁধছিলাম, সুতা বাইদা শলা লাগাইছি, শলার ভিতরে আম ঢুকাইছি যাতে এটা গুড লুকিং হয় যখন আমাদের আমের সিজন আসছে। এবং আমি চাঁপাইনবাবগঞ্জে গেছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলে আসছি যে কোনো একটা জরুরি কাজে। চলে আসার কারণে আমি খুব বেশি ভিডিও বানাইতে পারি না এই আমের। সো তখন এই জিনিসটা, যেহেতু আমরা ঘরের বাজারে আমি ভিডিও করি, লাইভ করি, সো যত বেশি এঙ্গেজমেন্ট হবে ঘরের বাজারের মার্কেটিংটা অত লো কস্টে আসে, এবং যত অনেক মানুষ জানে না আমরা কখন কি বেচি। সো ওই সময় আমি আমকে শলার ভিতরে, মানে যেহেতু আমের ডাটা নাই, শলা ঢুকাইছি, শলা ঢুকাইয়া 2 পাশ দিয়ে শলা বের হয়ে গেছে এভাবে আমের। এরপর শলার মধ্যে সুতা বাঁধছি, বাইদা লটকাইছি যাতে এটা একটু ডিফারেন্ট এন্ড ইউনিক লুক হয়, যাতে সবাই এঙ্গেজ হয় এবং এটার প্রসার হয় যে ঘরের বাজার এখনো আমের অর্ডার নিচ্ছে বা ঘরের বাজার আমের অর্ডার নিচ্ছে। সো যাতে এটা দ্রুত প্রসার হয়, আমি অত্যন্ত একটা সুন্দর একটা মজার ছলে একটা ভিডিও করেছি, যেটা ঘরের বাজার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো আমরার ভিডিওটা এরকমই ছিল। আমি কিন্তু একবারও বলি নাই যেটা ভেঙে গেছে। আপনারা যারা আমাকে একটু মনে করেন যে বোকা, নিজেকে চালাক প্রমাণ করতে ব্যস্ত থাকেন, তারা আপনারা বলেছেন ভেঙে গেছে, পড়ে গেছে, এই হয়েছে সে হয়েছে। এগুলো কোনো কিছু আমাদের দাবি ছিল না। ইনফ্যাক্ট ঘরের বাজারে ওই লাইভটা আমার মনে হয় 1 মাস এখনো হয় নাই, তো এখনো আছে, আই থিঙ্ক 1 মাস হয়ে গেলে।
কেমন? আর আমাদের লাইভ থেকে ভিডিও কেটে নিয়ে আপনারা যেভাবে খুশি সেভাবে ই করছেন, টাইটেল দিয়ে ভিডিও ছাড়ছেন, সমস্যা না। আমরা ইচ্ছা করলে ওই যে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়, তারপরও যেগুলো আমরা চেষ্টা করি মাঝে মধ্যে, আপনারা এই কিছু মনে করবেন না, কেমন? মানুষের তো দোষ মুক্ত না তো মানুষ। আপনি যদি কারো দোষ ধরতে চান, আপনি ডেফিনেটলি দোষ পাবেন, কারণ মানুষ দোষ মুক্ত না। সো বানিয়ে বানিয়ে দোষ ধরার কোনো মানে হয় না, কেমন? ক্রিস্টাল হানি তো এখন নাই নাজমুল ভাই, ক্রিস্টাল হানি তো এখন নাই। ঘরের বাজারে সবচেয়ে দ্রুত সেল হয় ক্রিস্টাল হানি, আপনি জানেন? এবং ঘরের বাজারে ক্রিস্টাল হানির প্রি অর্ডার নিতে হয়, কারণ ক্রিস্টাল হানি আমরা ওই মধুটা বেশি বেশি নেই না। কেন? আমরা একটু গ্রেডিং ভালো নেই তো। আমরা মানে ধরেন যদি প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড সব কার্ডের মধু নিয়ে নেই, তাহলে ওই কোয়ালিটিটা ভালো থাকে না। লাস্টের দিকের কার্ডগুলো নিলে একেবারে পিওর মধু আসে। কারণ বাংলাদেশে যখন সরিষা ফুলের মধু আসে, এর আগে ফুল থাকে না। মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য যারা মৌমাছি পালে, তারা নানা ধরনের খাদ্য খাওয়াইতে হয় মৌমাছিকে। সো তখন আসলে মৌমাছির মেটাবলিজম, মৌমাছির তারপরে হচ্ছে কি বলে এটাকে, এগুলো আপনারা জানেন না। আমি বলি, আমার কথা 1400 মানুষ শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঘরের বাজার অলওয়েজ আপনাদের জন্য সেরাটা নির্বাচন করে। কেন? কারণ আপনারা ঘরের বাজারে অর্ডারই করেন সেরাটার জন্য। আপনাদের চাহিদা অনুযায়ী ঘরের বাজার প্রোডাক্ট অ্যারেঞ্জ করে। ঘরের বাজার নিজে কোনো প্রোডাক্ট অ্যারেঞ্জ করে আপনাকে বুঝায় না যে এটা নেন, এটা ভালো, এটা ভালো, এটা নেন, এরকম বলে না। ঘরের বাজার অলওয়েজ যারা সবচেয়ে বেস্ট ডিমান্ড করে, তাদের ডিমান্ডকে প্রাধান্য দেয়। অলওয়েজ এ ক্যাটাগরি, গ্রেড, এ গ্রেড, বিগ সাইজ, ইউনিক ক্যাটাগরি যারা পছন্দ করে, তাদের জন্য ঘরের বাজার অলওয়েজ ইউনিক ক্যাটাগরি, এ গ্রেড, এ কোয়ালিটি, হ্যাঁ, ফ্রেশ জিনিস নিয়ে কাজ করে। তো আমরা প্রথম কার্ড, দ্বিতীয় কার্ডের সমস্যা ক্রিস্টাল আমরা নেই না। আমরা দ্বিতীয়র পরের কার্ডগুলো নেই, তো তখন মধু কম হয়। মৌমাছি তখন সরিষা ফুলের মধু খেয়েই নিজের যত দুর্বলতা আছে সব সবল করে। তো প্রথম কার্ডের মধুগুলো আমরা নেই না। ইনফ্যাক্ট যারা মধু সম্পর্কে জানে, অনেকে এটা অ্যাভয়েড করে। এখন আমি এটা বলেছি, তো এখন হয়তো অনেকেই বলবে, আপনারা শুনবেন যে অবশ্য আমি আরো আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমরা ঘরের বাজার যা বলি মাশাআল্লাহ সেম কথা আলহামদুলিল্লাহ অনেকেই বলে। তবে আমরা যা করি অন্য কেউ করতে পারা কিন্তু অসম্ভব না। আমি আবারও বলি, ঘরের বাজার যা করে পৃথিবীর সবাই পারবে তা করতে, শুধু সে ডিসিশন নেবে যে সেটা করবে, দ্যাটস ইট। আমি আবারও বলি, ঘরের বাজারে এমন কোনো কাজ করে না যেটা অসম্ভব, কেউ পারবে না, এরকম কোনো কাজ করে না। ঘরের বাজার যত কাজ করে সবাই পারবে, শুধু ডিসিশন নিতে হবে। ফর এক্সাম্পল, আমি খেজুর বেচবো, আমি বলছি আমি মেডজুল বেচবো, আমি এ গ্রেড বেচবো, সি গ্রেড বেচবো না। ফর এক্সাম্পল, আমি আজোয়া বেচবো, আমি বলছি আমি শুধু জাম্বু আর লার্জ বেচবো, আমি স্মল বেচবো না। আমি কালো কালো ডোরা কাটা ওলাগুলা বেচবো, অন্যগুলা বেচবো না। সুক্কারি বেচবো, আমি বলেছি আমি শুধু সুক্কারি মুফাত্তল বেচবো এবং গ্যালাক্সি বড় সাইজের গুলা বেচবো, আমি অন্যগুলা বেচবো না। আমি সরিষার তেল বসবো, আমি বলেছি আমি শুধু দেশি সরিষা ভাঙবো, বিদেশ থেকে যে সরিষা সেই সরিষা আমি ভাঙবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ঘরের বাজার অনলি যেটা কাঠের ঘানিতে ভাঙে, কোল্ড প্রেস, প্রথম চাপ, ওইটা বেচবে, অন্যটা বেচবে না। ডিসিশন নিছি আমরা। ঘি আমরা বলেছি যে আমরা শুধু মিষ্টি কড়া জালের ঘি বেচবো, এবং যেটা লাকড়ি দিয়ে জ্বালাবে, হালকা কিছু খড়ি প্রথমে লাগে, কিছু গোবর টোবর, এগুলো প্রথমে আগুন ধরাতে লাগে, বাট এরপরে আমরা ফ্রেশ একদম যে লাকড়ি আছে, আমরা লাকড়ি দিয়ে ঘি জ্বালাবো, আমাদের ঘির টেস্ট বাড়বে, এটা আমরা ডিসিশন নিয়েছি, দ্যাটস ইট। আমরা হানি নাট বিক্রি করি, আমরা বলেছি যে আমরা 20 রকমের আইটেম দিব না। আমরা আবারও বলি, দেখেন আপনার মনোযোগ দিয়ে শুনবেন, আমি আবারও বলি, ঘরের বাজার এমন কিছু করে না যেটা অসম্ভব। ঘরের বাজার যা করে পৃথিবীর সবাই পারবে, শুধু ডিসিশন নিতে হবে। ফর এক্সাম্পল, আমি হানি নাট বিক্রি করার সময় আমি ডিসিশন নিছি যে আমি 20 আইটেম দিব না, আমি সবচেয়ে সেরা আইটেম দিব, শুধু কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, পিস্তা বাদাম, এগুলার মিক্স হবে 40 কেজি। এখানে আমি অনলি 800 গ্রামের একটা হানি নাটের মধ্যে 12 গ্রাম বা 10 গ্রামের শুধু একটু তিল দিব, তিল। প্রতি 800 গ্রামে 10 থেকে 12 গ্রাম মাত্র তিল, তিলের প্রাইস একটু কম। আর আমি 40 কেজি বাদামের সাথে মাত্র 5 কেজি কুমড়োর বীজ, সানফ্লাওয়ার বীজ, সানফ্লাওয়ার বীজ। প্রতি 40 কেজি বাদামের সাথে আমি সানফ্লাওয়ার বীজ দিই 5 কেজি। এইটা হচ্ছে ঘরের বাজারের হানি নাটের মিশ্রণ। যে কেউ চাইলে বানাইতে পারবে, তবে যেই বানাক ঘরের বাজারের প্রাইসের সাথে 19-20 পারবে পার্থক্য, এই 18-20 পারবে না। ঘরের বাজার যে আইটেমগুলো যে পরিমাণ দিয়ে হানি নাট বানায়, বাংলাদেশ না পৃথিবীর যেই বানাক, সে প্রাইস ঘরের বাজার 1500 নিলে সে হয়তো 1480 পারবে, অথবা সে 1520 করবে বা 50 করবে। একেবারে ধরেন না হাতে বিয়েতে একেবারে 80-100 পার্থক্য করে ফেলতে পারবে প্রাইস, জাদু দিয়ে, ফু দিয়ে, এরকম পারবে না।
এরকম পারবে না যদি সেম কোয়ালিটি হয়। কেমন? সো ক্রিস্টাল হানি কি আর আসবে না? প্রতি সিজনে আসে ভাই। ক্রিস্টাল হানি প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসে, মার্চ এপ্রিল মে পর্যন্ত থাকে, তবে ততদিন ক্রিস্টাল থাকে না, আর লিকুইড হয়ে যায়। গরমকাল আসলে লিকুইড হয়ে যায়, আবার মধু থেকে গেলে আবার শীতকালে জমে যাবে। বাট ওটা এত স্বাদ, ক্রিস্টাল হানি যে একবার স্বাদ বুঝছে সে কিন্তু গলে যাক, জ্বলে যাক, জমে যাক, সে ক্রিস্টাল হানিটাই খায় পানির সাথে মিক্স করে। কেমন? ও এটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে শীতে জমছে, গরমে লিকুইড হয়ে গেছে, বাট মধু তো সেম, টেস্ট সেম, মধু সেম। হ্যাঁ, যখন জমা থাকে তখন কয়েকটা খাবারের পদ্ধতি বাড়ানো যায়। জমা মধুটা ব্রেডের সাথে খাওয়া যায়, বিস্কিটের সাথে খাওয়া যায়, অনেক কিছুর সাথে খাওয়া যায়, মানে জেলের বদলে। ওই লিকুইডটা জেলের বদলে খাওয়া যায় না ওভাবে, মানে ওভাবে মানে ওরকম ফিলটা আসে না। কেমন? হানিরাজ, আরিফুল সাহেব, হানিরাজ ইজ আ ব্র্যান্ড অফ ঘরের বাজার। আমি আবারও বলি, আরিফুল সাহেব কি আমার কথা শুনছেন? হানিরাজ ইজ আ ব্র্যান্ড অফ ঘরের বাজার। হানিরাজ কি করবে? বাংলাদেশের যত মধু আছে এগুলো আপনাদেরকে পেশ করবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে যত ইউনিক এবং রেয়ার মধু আছে ওগুলো হানিরাজ নিয়ে আসবে আপনাদের জন্য, অল্প অল্প করে, আপনাদের চাহিদা অনুযায়ী। কেমন? হানিরাজ ইজ আ প্রোডাক্ট অফ ঘরের বাজার। সো ঘরের বাজার মধু শুনতে কেমন দেখায় না? এজন্য আমরা ঘরের বাজার মধুর নাম দিয়েছি হানিরাজ। আমি আবারও বলি, আমরা ঘরের বাজার মধুর নাম দিয়েছি হানিরাজ। যেমন আপনি দেখেন বড় বড় কোম্পানিগুলোর আলাদা আলাদা প্রোডাক্টের নাম আছে। কেমন? তো আমরা আমাদের যে তেল, মশলা, ঘি, এগুলো আপনারা ভবিষ্যতে স্বস্তি নামে পাবেন। মানে ঘরের বাজার থেকেই নিবেন, ঘরের বাজার থেকে নিবেন, কিন্তু প্রোডাক্টের গায়ে লেখা থাকবে স্বস্তি, আর ছোট্ট করে লেখা থাকবে স্বস্তি একটি ঘরের বাজারের পণ্য। প্রোডাক্ট সেম, সব সেম, শুধু আমরা প্রোডাক্টের নাম ধরে প্রোডাক্টকে ডাকতে চাই। মানে আমরা চাই আপনারা ঘরের বাজারের কিচেন আইটেম মানে স্বস্তি হিসেবে জানবেন, মধু জাতীয় আইটেম হানিরাজ হিসেবে জানবেন, খেজুর জাতীয় আইটেম খেজুরি হিসেবে জানবেন আপনারা। কাপড় চোপড়, বোরখা, তারপর হিজাব, নিকাব, পাঞ্জাবি, টুপি, মুসল্লা, হ্যাঁ, তারপর হচ্ছে হাত মোজা, পা মোজা, আপনারা এগুলো পাবেন তাবায়া নামে। ফিউচারে আসবে ইনশাআল্লাহ, ফিউচারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আপনাদের সবার দোয়া প্রার্থী। এগুলো খুব কঠিন, মানে এগুলো 2-3 বছর থেকে চিন্তা করতেছি, কিন্তু ঘরের বাজারে এত সময় লাগে, এত সময় লাগে, মানে সকালবেলা বের হইলে রাতের 11টা কখন বাজে গেছে বলা মুশকিল হয়ে যায়। সো অনেক মানে আমরা আশা করি যে আপনারা পছন্দ করবেন, কারণ ঘরের বাজার মানে আপনারা ঘরের বাজার থেকে নেন এই জন্য একটা কিছু করে ফেলে এরকম কিন্তু না। খেয়াল করে দেখেন, 5 বছরে এখনো 10টা প্রোডাক্ট ডেভেলপ করতে পারি নাই। তেল ঘরের বাজারের শুরু থেকে আছে, ঘি শুরু থেকে আছে, মধু শুরু থেকে আছে, হানিনাট শুরু থেকে আছে, কাজু বাদাম, কাঠবাদাম শুরু থেকে আছে, চিয়া সিড শুরু থেকে আছে। কেমন? একটা বিটরুট গত 1-1.5 বছর ট্রাই করতেছি, একটা বিটরুট। আপনারা কি এটা জানেন? আপনারা হাজার হাজার মানুষ আমাকে মেসেজ দিয়েছেন বিটরুটের জন্য, কিন্তু আমি চিন্তা করছি যে না, একবার নন অর্গানিক চিয়া সিড বেচা পরে অর্গানিক নিয়ে আসছি, কাস্টমাররা আর বুঝাইতে পারি না যে অর্গানিকটা আর নন অর্গানিকটার মধ্যে পার্থক্য আছে। সো আমি বিটরুট নন অর্গানিক নিব না। আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ, প্রায় 2-1.5 বছর পর এই রিসেন্টলি ঘরের বাজারে অর্গানিক USDA সার্টিফাইড বিটরুট আসছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা এটা ওয়েবসাইটে আপ করব। এখনো আমাদের কিছু কাজ আছে, কাজগুলো শেষ হইলে আমরা এটাকে অ্যানাউন্স করে দেবো। আপনারা বিটরুট নিতে পারবেন ঘরের বাজার থেকে ইনশাআল্লাহ। কেমন? আমি আবারও বলি, ভেরি সুন আপনারা বিটরুট অর্গানিক USDA সার্টিফাইড ঘরের বাজারে অ্যাভেলেবেল পাবেন। সো এটা কিন্তু আপনারা 1.5 বছর থেকে চাচ্ছেন। আমি কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশের অথবা বিদেশের যে কোনো একটা জায়গা থেকে বিটরুট উঠাই নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আমরা উঠাই নেই। আমরা সোর্স খুঁজছি, আমরা এটার অথেন্টিসিটি খুঁজছি, যে বিটরুট ঠিক আছে, কিন্তু বিটরুটের কয়টা মানে আনোয়া আছে, মানে ক্যাটাগরি আছে, উইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান, উইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান। সো লেটস ফাইন্ড যেটা বাংলাদেশের জন্য বেস্ট না, সারা পৃথিবীতে যেটা বেস্ট, ওইটা আমরা নিয়ে আসতেছি। কেমন? এবং দেখেন, এই যে আমাদের তানজানিয়ার মধু আসছে, তানজানিয়ার মধু। আপনি কি জানেন তানজানিয়ার মধুটা কি? মানে আফ্রিকার যে মধু আসছে, আফ্রিকার জঙ্গলের জঙ্গলি মধুটা হচ্ছে একদম র মানে বুঝছেন তো, বাসা থেকে মধু ছাকা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, নিচে দিয়া মধুর চাক জমে গেছে, উপরে সব লিকুইড মধু, একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন মধু। টু বি অনেস্ট, আফ্রিকার যে জঙ্গলি মধুটা আসছে এটা 100% র, এটার কোনো প্রসেস করা হয় নাই। মানে
এইটার যত গুণাগুণ আল্লাহ মধুতে রাখছে, কোন গুণাগুণ আমরা হাতে ধরে নষ্ট করি নাই। বাকি এবার যে খাবে শিফা আল্লাহর হাতে, সে খাবে, সে কতটুকু শিফা পাবে, আল্লাহ তাকে কতটুকু শিফা দিবে এটা সে জানে, আল্লাহ জানে। তার দোয়া, তার আল্লাহর কাছে কামনা কেমন, সে আল্লাহর কাছে কিভাবে চাচ্ছে, এটা তার বিষয়। বাট ওই মধু আনফিল্টার্ড, আনট্রিটেড, আনহিটেড, 100% র অর্গ্যানিক আফ্রিকার জঙ্গলের মধুটা, যেটা এই গত 7-8 দিন আগে যেটা আমি অলরেডি ঘরের বাজারে হানিরাজ ব্র্যান্ডে যেটা চালু হয়েছে, কেমন হানিনাট আর মধুময় বাদাম, এটার বিশ্লেষণ কিচ্ছু না। আমি বলি, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে হানিনাট কিভাবে খাবে। ভাই আপনি বাদাম কিভাবে খাবেন? আবার বাদাম খাওয়ার কি নিয়ম আছে? ভাত খাওয়ার কি নিয়ম? আপনি খাবেন পেট ভরে। বাদাম খাওয়ার নিয়ম কি? অল্প খাবেন, কারণ অনেক দামি জিনিস, অনেক এক্সপেন্সিভ, আর বেশি খেলে ক্ষতি হবে। সো আপনি 1-2 চামচ খাবেন হানিনাট। কেন? কারণ এখানে কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, পেস্তা বাদাম, চীনা বাদাম, কুমড়ো বীজ, 3 ফল, খেজুর, এপ্রিকট, অনেক পুষ্টি সমৃদ্ধ জিনিস আছে। আপনি 1-2 চামচ খাবেন, বেশি খাবেন না। প্রতিদিন খাবেন, 2 দিন পরে খাবেন একবার, সমস্যা নাই। এবার আসেন প্রাইসের বিষয়টা। যতদিন বাদামের প্রাইস না কমবে, হানিনাটের প্রাইস কমবে না। রিসেন্টলি বাদামের প্রাইস কমছে, আমি 10% ডিসকাউন্ট দিছি। যেদিন 10% ডিসকাউন্ট দিছি, এর পরের দিনই শুধু আখরোট 1 কেজিতে 430 থেকে 470 টাকা বাড়ছে। এটা কল্পনা করা যায় বলেন? আচ্ছা আপনি আপনার নিজের একটু চিন্তা করেন, 1 কেজি আখরোটে 450 টাকার মতো যদি একদিনে বেড়ে যায়, তাহলে হানিনাট প্রাইস বাড়বে না? তারপরেও আমরা দেখতেছি যে আমরা আলহামদুলিল্লাহ, আমরা তো মাল কিনলে মোটামুটি আমরা জানি যে ঘরের বাজার থেকে আপনারা অনেকেই নেন, সো আমরা একটু বাড়তি মাল কিনি, সপ্তাহ 10 দিন 15 দিন চলে, কেমন বারবার মাল কিনি না। তো আলহামদুলিল্লাহ এখনো তো ডিসকাউন্টটা চলতেছে, তবে আমি জানি না আখরোটের প্রাইসটাই বাড়ছে, আর কাজু বাদাম, কাঠবাদামের প্রাইস নতুন করে বাড়ে নাই, বাড়ছে 20 টাকা 50 টাকা কেজিতে বাড়ছে। আমরা তো একদম বাল্কে নেই, আমরা তো টন হিসেবে নেই, কেমন? তো আমাদের টন হিসেবে যদি 20-50 টাকা বাড়ে, বিশাল টাকা বাড়ায় আসলে। তো খায়ের এখনো যদি সামনে যদি আরো বেড়ে যায়, তাহলে হয়তো ডিসকাউন্টটা তুলে ফেলতে হবে। হানিনাটে কিন্তু ডিসকাউন্ট আছে এখন, সামনে বাদামের প্রাইস বেড়ে গেলে ডিসকাউন্টটা তুলে ফেলতে হবে, তখন তো ডিসকাউন্টটা কন্টিনিউ করা যাবে না, প্রাইস আগের জায়গায় যাবে। এরপরে যদি আরো বাড়ে, তাহলে হয়তো প্রাইস আরো বাড়বে, কেমন? টোটালি বাদামের প্রাইসের উপরে ডিপেন্ডস হানিনাটের প্রাইস। জি, আফ্রিকান মধু অ্যাভেলেবেল, আফ্রিকার জঙ্গলের মধু, অর্গানিক র মধুটা অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ। গত 5-7 দিন আগ থেকে এটা চালু হয়েছে। মানে যদিও আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া, আমার মনে হচ্ছে আরেক লট আস্তে আস্তে শেষ হয়ে যাবে এটা। মানে আমি কিন্তু দেখেন, আফ্রিকার জঙ্গলের মধুর আপনারা কিন্তু সামান্য কয়েকটা ভিডিও পাবেন, খুব বেশি কিন্তু প্রমোশন নাই। কেন? যেদিন এটা স্টার্ট করছি আলহামদুলিল্লাহ, যে গতিতে যাচ্ছে, ধরেন 20 কেজি 50 কেজি করে গেলে মাসে কয় কেজি মধু যাবে? তো অত মধু তো নিয়ে আসি নাই। আফ্রিকা আবার কথা বলছে যে নভেম্বরে সিজন শুরু হবে, মানে মধু সংগ্রহের সিজন আবার নভেম্বরে আসবে। বছরে 2টা মধু সংগ্রহ করে ওই জঙ্গল থেকে ওরা। আফ্রিকার যে র অর্গানিক মধু, ওরা ওই জঙ্গল থেকে বছরে 2বার মধু সংগ্রহ করে। এই নভেম্বরে আবার হারভেস্টিং শুরু হবে, মধু সংগ্রহ শুরু হবে। তো আমি বলছি যে ঠিক আছে, আমার তো মধু নিয়ে আসছি অল্প, কেমন চলে আমরা তো বুঝি নাই। মধুটা খুবই টেস্টি, স্বাদের, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা স্বাস্থ্য সচেতন, তারা এই অর্গানিক র জঙ্গলের, আফ্রিকার জঙ্গলের মধুটা পছন্দ করতেছে, এবং খুব ভালো যাচ্ছে এটা আলহামদুলিল্লাহ। সো বলছে যে কিছু করার নাই, নভেম্বরে আসবে তোমার সিজন, আর তুমি এখন যদি অর্ডার করে রাখো, তাহলে আমরা হয়তো সিজনের প্রথম কালেকশনটা করে তোমাদের জন্য পাঠিয়ে দিতে পারি। তাও আসতে মোটামুটি একটা সময় লেগে যাবে। তা আমি এই জন্য আর আফ্রিকার জঙ্গলের অর্গানিক মধু নিয়ে বেশি কথা বলতেছি না, কারণ এটা যদি দ্রুত শেষ হয়ে যায়, এরপরে কাস্টমার যদি বলে যে দেন, আমি বলবো যে নাই। নাই বলার চাইতে অল্প অল্প বেচা ভালো, যারা যারা নিজের চাহিদা চায় তারা তারা পাক। আর কিছু টুকটাক অল্প স্বল্প কিছু অ্যাডভার্টাইজ চলতেছে, কারণ এটা চললে হয়তো মানুষের চোখের সামনে থাকলো জিনিসটা, যারা ভুলে যায় অথবা যারা পরে নিবে চিন্তা করে বেখেয়ালি হয়ে যায়, তাদের সামনে হয়তো অ্যাডভার্টাইজটা গেলে হয়তো তার মনে পড়বে যে ঠিক আছে লাগবে হয়তো। সো এই জন্য সামান্য কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলতেছে আলহামদুলিল্লাহ। জাফরান সেল করার জন্য একবার ফুল প্রস্তুত হয়েছিলাম, এরপরে ইন্ডিয়ার ভিসার জন্য ট্রাই করছি, আরো 1-1.5 বছর আগের কথা বলতেছি, 2 বছর আগের কথা বলতেছি, 2 বছর, হ্যাঁ 2 বছর হবে। কিন্তু আমরা ওই যে পাই নাই, মানে ইন্ডিয়ার ভিসা পাই নাই, পরে আর কাশ্মীরে যাওয়া হয় নাই। সরি কাশ্মীর না তো, হ্যাঁ কাশ্মীর 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 কাশ্মীরে আর যাওয়া হয় নাই, তাই জাফরান নিয়েও কাজ করা হয় নাই। দেখেন আমরা যে আফ্রিকার জঙ্গলের মধু বেচতেছি, আমরা কিন্তু নিজেরা গেছি ওই জায়গায়, জঙ্গলটা দেখে আসছি, মধু আছে কিনা দেখে আসছি, বাস্তবতা দেখে আসছি আলহামদুলিল্লাহ। মানে এমনি এমনি বিদেশ থেকে নিয়ে চলে এসেছি, নিজে ছিলাম, গেছি, ঘুরছি গাড়ছি, নিজে হাতে মধু পাড়ছি আলহামদুলিল্লাহ। মানে আপনারা ঘরে বাজারকে বিশ্বাস করেন তো, বন জঙ্গলে ঢুকে যাই এত ভয় লাগে, বাট লোভও, মানে ভয় লাগে আবার মনে আনন্দ কাজ করে, বুঝছেন না বুঝেন নাই। যাই হোক, অনেক কথা বললাম, কিছুক্ষণ আগে বাইরের থেকে আসছি,
আমার কোনো আচার ব্যবহার যদি আপনাদের একটু হাইপার মনে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার অপারগতা দুর্বলতা স্বীকার করি এবং আমার কাছে মনে হয় যে এটা ঠিক হওয়াটা একটু কঠিন, কারণ আমি অনেক পরিশ্রম করার চেষ্টা করি, যদিও সবসময় পরিশ্রম করতে হয় না। কখনো কখনো বসে থাকা হয়, এটা বিরক্তিকর। আবার কখনো কখনো বন জঙ্গল, হাট মাঠ, গাছ, পশু পাখি, দৌড়া দৌড়ি, রোদ বৃষ্টি কিচ্ছু মানে মানে পরোয়া করা যায় না। যেতেই হয়, থাকতেই হয়, বসতেই হয়, কথা বলতে হয়, দেখতে হয়, নিতে হয়, চেক করতে হয়। সো ওই মানে এক্সাইটমেন্টটা কমানো যাচ্ছে না। ওই একটু বেশি বসে থাকলে ঝিমাই যাচ্ছি, কথাই বের হয় না। আবার যখন দৌড়াদৌড়ি শুরু করে দিই তখন এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে, কাজের সৌন্দর্যতা, কাজের মানে নিজের পরিশ্রম প্লাস সবার জন্য একটা জিনিস রেডি করতেছি, একটা আনন্দ আল্লাহ যে তৌফিক দিছে, একটা মানে আলহামদুলিল্লাহ, মানে একটা বিশাল একটা এক্সাইটমেন্ট কাজ করে। সো এই জন্য চঞ্চলতা, উচ্চ সুরে কথা, হাত পা নড়াচড়া, আলহামদুলিল্লাহ এগুলো আসে। কেমন? সো আপনারা কিছু মনে করিয়েন না। আশা করি আর একটু বয়স বেড়ে গেলে এমনিতেই স্লো হয়ে যাব। কেমন? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সুস্থ রাখুন, আমাকেও আপনাদেরও। দোয়া করি আল্লাহর কাছে যারা যারা আপনারা ঘরের বাজারকে সাপোর্ট করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবনের নিজ নিজ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হালালভাবে কামিয়াব হওয়ার তৌফিক দান করুক, দোয়া করি। আর দয়া করে কোনো কিছুকে ভেজাল বললে ভেজালের কারণ সহ বলবেন যে আপনার অমুক জিনিসটা ভেজাল, এটাতে অমুক জিনিস হওয়ার কথা, কিন্তু আমি এই এই উপাদান পাইছি এভাবে টেস্ট করে, এভাবে বলার চেষ্টা করবেন। কেমন?